বিরোধীহীন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে জাহিদুল বাশার, সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আর মানসিক হাসপাতাল মিলে মিশে একাকার। ৩৫১টির মধ্যে ৩৩১টির নেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি। খোদ সরকারি অফিসেই মানা হচ্ছে না মাস্ক পরার বাধ্যবাধকতা। জেল জরিমানার ঘোষণা দেয়া হলেও মাঠ পর্যায়ে প্রয়োগ সীমিত। গুরুত্বপূর্ণ স্থলবন্দর ২৪ ঘন্টা খোলা রাখতে প্রস্তাব দেবে ঢাকা। পররাষ্ট্র সচিব দিল্লি সফরে যাচ্ছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী আর নেই। বাদ মাগরিব বাইতুল মোকাররমে জানাজা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। এবং শীতের আগেই রাজধানীতে ধুলার উপদ্রব, যেন তেন উন্নয়ন কাজকে দুষছেন পরিবেশবিদরা। উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, যাচ্ছে পুরো খবরে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আর মানসিক হাসপাতাল মিলেমিশে একাকার। কেউ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমতি নিয়ে চালাচ্ছেন মানসিক হাসপাতাল, আবার অনেকে ঠিক উল্টোটা। এরকম ৩৫১টি প্রতিষ্ঠান ব্যবসা করছে, যার মধ্যে ৩৩১টির নেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি। এদের বিরুদ্ধে রয়েছে রোগীকে আটকে রেখে নির্যাতনের অসংখ্য অভিযোগ। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। ইয়াবা আসক্তিতে রাজধানীর গুলশানের মুক্তি মানসিক হাসপাতাল ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তার অভিযোগ, নিরাময় কেন্দ্রটিতে ছিল টর্চার সেল, করা হতো নির্যাতন। ওখানে একটা রুম ওরা রাখে, যে রুমটাতে ওটাকে টর্চার সেলই বলি আর কি আমরা। তো ওখানে ওরা যেটা করে সেটা হচ্ছে পেশেন্টকে ২-৩ দিন ফেলে রাখে, ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়। গুলশানের সেই নিরাময় কেন্দ্রটি এখন গেছে এলিফ্যান্ট রোডে। এটি অনুমতি নিয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হিসেবে, কিন্তু চিকিৎসা দিচ্ছে মানসিক স্বাস্থ্যেরও, যা পুরোপুরিভাবে বেআইনি। ২০১৬ সালে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও কোনো পরিবর্তন হয়নি। একদম বাজে কথা। এই হাসপাতালের বয়স হচ্ছে ৩৩ বছর। এরকম কোনো কিছু হলে একটা হাসপাতাল ৩৩ বছর চলতে পারে না। কল্যাণপুরের কল্যাণ মানসিক হাসপাতাল, এটির আবার আছে স্বাস্থ্যের লাইসেন্স, কিন্তু নেই মাদকদ্রব্য অধিদপ্তরের। ১০ বেডের হাসপাতালে রোগী আছে ২০ জন, এদের মধ্যে আছে মাদক সেবীও। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোরও বেহাল অবস্থা। ঢাকা উদ্যানের নিউতরিতে গিয়ে দেখা গেল ১৫ বেডের হাসপাতালে ৪০ জন রোগী। আমাদের এখানে মাদকদ্রব্য ব্যাপারটা বাড়তো, সেজন্য আমরা মাদকদ্রব্য ওখান থেকেই সবকিছু করা হয়। মেন্টাল হেলথের আবেদন আমরা করি নাই, অবশ্যই যদি সরকার করে আমরা অবশ্যই সেই লাইসেন্স নেব। আইন অনুযায়ী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কমপক্ষে একজন ডাক্তার ও একজন মনোচিকিৎসক থাকতে হবে। আবার যে কোনো জায়গায় চিকিৎসা দিতে হলেই লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি, কিন্তু বেশিরভাগেরই এক লাইসেন্সে দুই ব্যবসা। যদি কারো চিকিৎসা হয়, সেটা যে কোনো স্টাইলে হোক, মানসিক রোগের চিকিৎসা হোক বা অন্য যে কোনো শারীরিক রোগের হোক, সেখানে অবশ্যই আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিতে হবে। আপনি নিয়েছেন মাদকাসক্তের চিকিৎসা করবেন, এখন যদি বলেন আমি মানসিক রোগী চিকিৎসা করবো, আমি আরেকটা এখানে অপারেশন করব, এগুলো তো পড়ে না। তাহলে আগে আপনি আপনার মতো করেন, আমরা আমাদের এটা বাতিল করে দেবো। ঢাকাতে ১০৫টি সহ সারা দেশে ৩৫১টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ও মানসিক হাসপাতাল রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে ভর্তি করা হয় বিভিন্ন নিরাময় কেন্দ্রে। স্বাভাবিক জীবন তো দূরের কথা, অনেক সময় দিয়ে দিতে হয় জীবনও। একজন পুলিশ কর্মকর্তা নিহতের পর টনক নড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের। তারা বলছেন অনিয়ম করা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হবে। আদৌ কি বন্ধ হবে নাকি আবারও ফিরে যাবে আগের অবস্থায়, সেটি সময় বলে দিবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেহাল দশা দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগের। জরাজীর্ণ একটি ভবনে কোনো মতে জোড়াতালি দিয়ে চলছে রোগীদের চিকিৎসা ও ওষুধ বিতরণ। দূর দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের অপেক্ষা করতে হয় ভবনের বাইরে। নোংরা পরিবেশ নিয়েও রয়েছে ক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বারবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও উন্নতি নেই পরিস্থিতির। ৪ বছর ধরে ছেলের চিকিৎসা চলছে পাবনা মানসিক হাসপাতালে।
তাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছেন শেরপুরের আব্দুল হাকিম, কিন্তু বহির্বিভাগে বসার জায়গা না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বাইরে। তার মতো দূর দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগের যেন শেষ নেই। ক্ষোভ আছে আশেপাশের নোংরা পরিবেশ নিয়েও। খুব কষ্ট, আসলে ঘরটর একটা কিছু নাই, রোগী যে থাকার একটা পরিবেশ সেটা নাই, কোনো বসার লাইন নেই, কিছু নেই। বাথরুমে গেছে তাও নোংরা পরিবেশে। রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়। হয়তো বৃষ্টি আসলে দৌড় দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে দাঁড়াবো, সেই জায়গাটাও নাই। হাসপাতালে বহির্বিভাগের কার্যক্রম চলা ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকি নিয়েই চিকিৎসা দিচ্ছেন ডাক্তার, নার্সরা। এটা দীর্ঘদিনের সমস্যা, আর এই সমস্যাটা আসলে অনেকভাবে বলবার চেষ্টা করেছে এবং বলা হয়েছে, কিন্তু তারপরও আমরা এখানে চালিয়ে যাচ্ছি। আমি আশা করছি যে হাসপাতালের বাকি অংশ এবং এই বহির্বিভাগেরও আরও সংস্কার হবে, একটু উন্নত মানের ব্যবস্থা হবে, যাতে এখানে ডাক্তার একটু নিরিবিলি মানসিক রোগীদের সেবা দিতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানে বারবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও লাভ হয়নি কোনো। রোগীর লোকদের দাঁড়ানোর কোনো বসার কোনো জায়গা নাই, ডাক্তাররা চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে ইমিডিয়েটলি এটাকে নতুন বিল্ডিং করে আউটডোর নতুন করে তৈরি করতে হবে। প্রতি বছরই আমাদের পাঠানো হয় প্ল্যান যে আমরা এই কাজগুলো আমাদের জরুরি ভিত্তিতে করার দরকার। 1957 সালে পাবনা শহরের শীতলায় স্থাপিত হয় হাসপাতালটি। এর 2 বছর পর স্থানান্তর হয় হেমায়েতপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নো মাস্ক নো সার্ভিস। সরকার এমন ব্যবস্থা চালু করলেও তা মানা হচ্ছে না খোদ সরকারি অনেক অফিসেই। বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানে নির্দেশনা অমান্য করেই চলছে নিত্যদিনের কাজ। করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারে সরকার বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা সরকারি অফিসগুলোতেই না মানার অভিযোগ রয়েছে দেশের সব জায়গায়। গত 25 অক্টোবর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক ছাড়া এলে কাউকে সরকারি এবং বেসরকারি অফিসগুলোতে সেবা দেওয়া হবে না। বেসরকারি অফিসগুলো এই নীতিমালা মানা হচ্ছে কিনা তা দেখতে পরিদর্শন করা হবে। মাস্ক ছাড়া বাইরে না যেতে সরকারের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া সহ নানা মাধ্যমে প্রচার চালানো হলেও তাতে কাজ হচ্ছে না। মাস্ক না পরলে জেল জরিমানার ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়েও এর প্রয়োগ সীমিত। এ নিয়ে আরো জানাতে তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ শরীফ। শরীফ, বাহিরের পরিস্থিতি আপনার কাছ থেকে পরে জানবো। আগে শুরুতে জানতে যে সরকারি যে অফিসগুলো আপনি কি দেখেছেন, তারা সেখানে মাস্কের ব্যবহার কতটুকু এবং যারা পড়ছেন না তারা কি জবাব দিচ্ছেন এই বিষয়ে? দেখুন, আমি তেজগাঁ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে আছি। এখানে যারা সেবা নিতে আসছেন তাদের চেয়ে যারা কর্মকর্তা বা কর্মচারী আছেন, যারা সরকারি সেবা দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে মাস্ক পরায় অনীহা চোখে পড়ার মতো। কারণ সকাল থেকে বেশ কয়েকবার এখানে আমি দেখেছি এখানে যে যারা সেবা দিচ্ছেন তাদের বেশিরভাগেরই আসলে মাস্ক পরা ছিল না। এরপরে তারা আসলে যখন এই গণমাধ্যমের উপস্থিতি টের পেয়েছেন, তারপর এই রেজিস্ট্রেশন কমপ্লেক্সের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে মাস্ক পরিধান করে সেবা দেওয়ার জন্য। কিন্তু এরপরেও আসলে সেই চিত্র যে পরিবর্তন তেমন হবার তেমন তা কিন্তু নয়। কারণ এই রেজিস্ট্রেশন কমপ্লেক্সের কর্তৃপক্ষ বলছে এখানে যারা স্টাফ আছেন, যারা কর্মকর্তা কর্মচারী আছেন, সবাইকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয়েছে এবং সবাইকে বলা হয়েছে মাস্ক পরিধান করে তারা যাতে সেবা প্রদান করে। কিন্তু সকালে যখন এসেছি তখন এখানে বলা চলে বেশিরভাগ যারা নকল নবিশ রয়েছেন বা যারা এই জমি রেজিস্ট্রেশনের কাজে যুক্ত আছেন তাদের বেশিরভাগেরই মাস্ক পরিধান করা ছিল না। এরপর আপনি যেখানে আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে কাছাকাছি বসে আছেন, অনেকে মাস্ক থাকলেও তারা মাস্কটি নামিয়ে রেখেছেন। যেটি জানতে চাই যে এখানে কর্তব্যরত কোনো কর্তৃপক্ষের সাথে আপনি কথা বলেছেন কিনা, একটি সরকারি নির্দেশনা না মানার এই দায়িত্বহীন আচরণ তারা কেন করছেন? দেখুন, এখানে তারা বলছে যে অফিস থেকে তাদের যে নির্দেশনা এবং তাদেরকে অফিস থেকে মাস্ক সরবরাহ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিদিনই বলা হয়, কিন্তু মানুষের বা গ্রাহকের যে চাপ, সেই চাপের কারণে তাদের দাবি যে এই সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হয় না এবং মাস্ক পরিধানের যে বিষয় সেটি আসলে নানা অজুহাত দিচ্ছেন তারা, যে দীর্ঘ সময় কাজ করতে হয়, দীর্ঘ সময় কাজ করবার কারণে তাদের যে অনেক সময়
তারা শ্বাস নিতে কষ্ট হয় এমন বলছেন, আবার অনেকে বলছেন যে কিছুক্ষণ আগে তারা খাওয়া দাওয়া করেছেন, এ কারণে তারা এখন মাস্ক পরছেন না, এমন নানা ধরনের কথা তারা বলছেন। তবে এখানে মাস্ক পরিধান করা যে সবার জন্য বাধ্যতামূলক করার একটি আদেশ এসেছে, কিন্তু সেটি আসলে বাস্তবে প্রয়োগ করার জন্য যে সরকারি উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। কারণ 25 অক্টোবর যখন মন্ত্রী পরিষদের থেকে এই সিদ্ধান্ত আসে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গেলে বা সেবা দিতে গেলে সবাইকে মাস্ক পরিধান করতে হবে, সেই মাস্ক পরিধানের জন্য যে কার্যকর পদক্ষেপ সেটি আসলে হচ্ছে কিনা এটি দেখভালের জন্য কিন্তু আমরা শুরুতে দেখেছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েক দফা অভিযান চলেছে, কিন্তু এরপরে আসলে সেই অভিযান আর আমরা দেখতে পাইনি। তবে আজকে যেহেতু মন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে এই রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে, এখন সেটি আমরা আসলে দেখার অপেক্ষায় যে কবে থেকে সেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। শরীফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। এদিকে বেশিরভাগ জেলা শহরগুলোতেও সরকারি অফিসে মাস্ক ব্যবহারে অনীহা কর্মকর্তা কর্মচারীদের। মাস্ক ছাড়া সেবা মিলবে না এমন নির্দেশনার পরও তা মানতে অনীহা দেখা গেছে চট্টগ্রামের সরকারি অফিসগুলোতে। সেবাগ্রহীতারা কেবল নয়, সেবাদানকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেই অফিস করছেন মাস্ক ছাড়াই। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানে মাস্ক পরা নিশ্চিত করতে মূল গেইটে তদারকি করলেও বেশিরভাগই এ বিষয়ে উদাসীন। রাজশাহীতেও একই অবস্থা। রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে মাস্ক ছাড়াই সেবা প্রার্থীরা অফিস চত্বরে ঘোরাঘুরি করছেন। জেলা প্রশাসনের কর্মচারীদের মাস্ক থাকছে থুতনির নিচে। রাজশাহী আদালত পাড়া সহ বিআরটিএ ও গণপূর্ত সহ বিভিন্ন দফতরেও নো মাস্ক নো সার্ভিস মানা হচ্ছে না। তবে বগুড়ায় কিছুটা কড়াকড়ি চলছে মাস্ক ব্যবহার নিয়ে। কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি অফিসে ঢুকতে পারছেন না সেবা প্রার্থীরা। এখন বলছে সবাই মাস্ক নিয়ে প্রবেশ করার জন্য। আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি নিজে মাস্ক পরেন না কেন? আমার মাস্ক আছে তো, আছে আসলে গরম লাগে তো মাঝে মধ্যে, ওই জন্য করতেছি। আবার করতেছি, অনেক সময় নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তো সেই জন্য। আমরা সবার মুখে মাস্ক দেখে দেখে আমরা কাজ করতেছি। মাস্কবিহীন কাউকে আমরা অবশ্যই অ্যালাউ করতেছি না। সাধারণ মানুষ তো মানছেই না, কিন্তু খোদ সরকারি অফিসে কতটা সরকারের নিয়ম নীতি মানা হচ্ছে। চট্টগ্রাম থেকে সেই খবর নিয়ে আমাদের সাথে ইফতেখার ফয়সাল রয়েছেন। ইফতেখার, চট্টগ্রামের বিভিন্ন অফিস সকাল থেকে আপনি ঘুরেছেন, খবরেও তেমনটা বলছিলাম যে মানা হচ্ছে না। এখন সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? আসলে সকাল থেকেই আমরা বেশ কয়েকটি সরকারি অফিসে গিয়েছি, বিশেষ করে বিআরটিএ কার্যালয়ে যখন সকালে আমরা যাই তখন সেখানে মানুষের দীর্ঘ সারি সেখানে ছিল। বিভিন্ন কাজে যারা এসেছেন, কেউ হয়তো তাদের যানবাহনে নিবন্ধন করতে, কেউ এসেছেন তাদের লাইসেন্স নেওয়ার জন্য। তো এই সময় আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে মাস্ক থাকার প্রবণতা একেবারেই কম ছিল, এবং পাশাপাশি যে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যেও আসলে মাস্ক পরার প্রবণতাটা কিছুটা কম দেখতে পেয়েছি। এবং সেটি সরকারের নির্দেশনার পরও আমরা দেখতে পেয়েছি যে তাদের যে সেবা না দেওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু তারা মাস্ক না পরেই সেবা নিচ্ছিলেন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামে যে রেল পূর্বাঞ্চলের যে সদর দপ্তর আছে, এই রেল পূর্বাঞ্চলের সদর দপ্তরে এখানেও কিন্তু আমরা প্রায় একই ধরনের চিত্র দেখতে পেয়েছি। যদিও অনেকেই মাস্ক পরেছেন, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি অনেকে মাস্ক পরিধান না করেই কিন্তু এখানে এসেছেন এবং তাদের যেই সেবা সেই সেবাটুকু নিচ্ছেন। এবং ভেতরে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু অফিসে গিয়ে মাস্ক খুলে রাখার একটি প্রবণতা রয়েছে, এবং অনেকেই আবার মাস্ক পরছেন যেটি সঠিক নিয়মে তারা সেটি পরছেন না। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলেছি, সেবা প্রার্থী যারা এবং একই সঙ্গে সেবা যারা দিচ্ছেন সেসব কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে অনেক সময় আসলে দীর্ঘক্ষণ মাস্ক রাখা তাদের অস্বস্তিতে পড়েন মাস্ক রাখতে গিয়ে। এবং একই সঙ্গে তারা আরেকটি কথা বলেছেন যে অনেক সময় বেশি মানুষের চাপ যখন থাকে, বেশি সেবাগ্রহীতার চাপ যখন থাকে, তখন তার মুখে মাস্ক আছে কিনা সেটি দেখার মতো সময় তাদের থাকে না। তারা তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য মূলত। আমরা যদি একটু শুধু সরকারি নির্দেশনা না, মাননীয় প্রধানমন্ত্রীর বিগত সবগুলো প্রোগ্রামে কিন্তু তিনি করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে তার বক্তব্য রয়েছে, তিনি সবাইকে সতর্ক করছেন, সচেতন করছেন। একটি অফিসের প্রধান যদি সচেতন হন তাহলে সেখানে তো মাস্ক ছাড়া চলতে পারার কথা না, সেখানেই কি ঘাটতি?
আসলে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, কর্মকর্তা কর্মচারী তারা যেটি বলছেন, তাদের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই নির্দেশনা দিয়েছেন যাতে মাস্ক ছাড়া কোনো সেবা না দেন। এবং একইভাবে আমরা দেখেছি প্রত্যেক জায়গায় যেখানে মানুষ সেবা নিতে যাচ্ছেন, কর্মকর্তাদের যেই কক্ষের সামনে কিংবা যেসব কক্ষ যেখানে তারা সেবা নিচ্ছেন সেখানে কিন্তু দেয়ালে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে যাতে মাস্ক ছাড়া কোনো ধরনের সেবা দেয়া না হয়। কিন্তু এরপরও সেটি নিয়ে আসলে গাফিলতি রয়ে গেছে। এটি আমরা বলবো যে যিনি সেবা দিচ্ছেন তারই গাফিলতি। হয়তো প্রথম দিকে সেটি পুরোপুরি মানা সম্ভব হচ্ছে না, হয়তো অচিরেই সেই ঘাটতি পূরণ হবে বলে আমরাও আশা করি। কারণ আমরা দেখতে পেয়েছি যে গত কয়েকদিনে কিন্তু সেই প্রবণতা কিছুটা বেড়েছে। সর্বশেষ যখন মন্ত্রিপরিষদের বৈঠকে যখন বিষয়টি নিয়ে উঠে এসেছে, এরপর থেকে আমরা দেখেছি যে এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে কিছুটা সচেতন হয়েছে, কিন্তু পুরোপুরি সচেতন এখনো হতে পারেনি। হয়তো সেটি নিশ্চিত করার জন্য আরো একটু সময়ের প্রয়োজন রয়েছে। মাস্ক ছাড়া সেবা নয়, সরকারের এই নির্দেশনা সরকারি অফিসে কতটা মানা হচ্ছে সেই খবর জানছিলাম। ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন রাখতে গুরুত্বপূর্ণ স্থলবন্দর 24 ঘন্টা খোলা রাখতে চায় ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ডিসেম্বরে দিল্লি সফরে এই প্রস্তাব দেবেন। এছাড়া করোনার কারণে দুদেশের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী রেল সেবা আবারও চালুর বিষয়টি নিয়েও আলোচনা হবে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হবে 16 ডিসেম্বরের পর। এই বৈঠকের প্রস্তুতি উপলক্ষে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। পাশাপাশি নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে রেল যোগাযোগ উদ্বোধন হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে দুদেশের অমীমাংসিত ইস্যুগুলো। বেশ কিছু প্রজেক্টও আছে যেগুলো রেডি আছে ফর সাইনিং অফ মেবি ডিজিটালি, তো সেগুলো আমরা করে নেওয়ার চেষ্টা করব। যখন দুই দেশের প্রধানমন্ত্রী বসবে বা বৈঠক করবে, তার কিছু ভিজিবল আউটকাম তো আমরা সবাই দেখতেই চাইব। পররাষ্ট্র সচিব আরও জানান, এ বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েও আলোচনা হবে। এছাড়া ভারতীয় ঋণের প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতাও স্থান পাবে আলোচনায়। 24 আওয়ার্স কি খোলা রাখতে পারি কিনা সাম অফ দ্য ল্যান্ড পোর্টস, আমরা কি ট্রেনের সাথে সাথে মানে কি বলে বাই রোডের সাথে সাথে ট্রেন দিয়ে কিভাবে করতে পারি, বা ইনল্যান্ড ওয়াটার দিয়ে কিভাবে করতে পারি, তারপরে সার্টিফিকেশন রিলেটেড যে সমস্ত কমপ্লিকেশনস আছে দুই সাইডেই, হ্যাঁ সেগুলো কিভাবে, তো ওগুলো আলোচনা করতে পারবো। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে এ মাসেই যৌথ নদী কমিশন বৈঠকে বসতে পারে বলেও জানান পররাষ্ট্র সচিব। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। 1969 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, শওকত আলী সেই মামলারও আসামি ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কর্নেল শওকত। বিশেষ করে কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছিলেন। শওকত আলীর শরীয়তপুর 2 আসন থেকে 6 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাদ মাগরিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নড়িয়া শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে। বাদ জোহর নড়িয়া বিএল উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত হবেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী। শরীয়তপুর থেকে আছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল আমিন, 6 বারের সংসদ সদস্য, বাংলাদেশের ইতিহাসে এরকম ব্যক্তিত্ব খুব কমই আছেন। তার এলাকায় এখন কি পরিস্থিতি? তার মৃত্যুর খবরে পুরো এলাকার সব বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঠিক জাতীয় বীর কর্নেল শওকত আলী যিনি মারা গিয়েছেন তার বাড়ির আঙিনায়।
আমরা সকাল থেকেই তার মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে পড়ে চারদিকে, তখন থেকেই আমরা দেখেছি এই তার গ্রামের বাড়িতে প্রচুর সংখ্যক নেতাকর্মী সহ স্থানীয় যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু ভিড় করছে এবং ঢাকা থেকে যে আগামীকাল সকাল 10টায় হেলিকপ্টার যোগে মরদেহ শরীয়তপুরে নিয়ে আসা হবে সেই প্রতীক্ষার প্রহর গুনছে এই মুহূর্তে এখানকার নেতাকর্মী এবং সব স্তরের মানুষ। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানকার তার পরিবারের পক্ষ থেকে বেশ কিছু আয়োজন এখানে রাখা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে এখানে কোরআন খানি চলছে এবং তার যেই কবর যেখানে তাকে সমাহিত করা হবে সেই কবর প্রস্তুতির কাজও কিন্তু এগিয়ে নেওয়া হচ্ছে। আর আপনি জানেন যে আগামীকাল সকাল 10টায় যেহেতু হেলিকপ্টার যোগে তাকে এখানে নিয়ে আসা হবে, সেই লক্ষ্যে কিন্তু এখানে সেই হেলিকপ্টার নামার জন্য যে প্রস্তুতি সেটিও তারা সেরে রেখেছে এবং তারপরে নড়িয়া শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে রাখা হবে এবং বাদজোহর বিএল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে। আমি কথা বলেছি অনেক মুক্তিযোদ্ধাদের সাথে যারা তৎকালীন সময়ে এই কর্নেল শওকত আলীর নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন যে তিনি যখন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়েছিলেন এবং সেখান থেকে জামিনে বেরিয়ে এসে মূলত তিনি এই মুক্তি সংগ্রামের জন্য মানুষকে একত্রিত করেছিলেন এবং মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছিলেন স্থানীয় মুক্তিকামী মানুষের মধ্যে। এবং তার ডাকে সাড়া দিয়েই কিন্তু শুধু এই শরীয়তপুর নয়, গ্রেটর ফরিদপুরকে যদি আমরা বলি, মাদারীপুর, ফরিদপুর, এ সকল অংশের মুক্তিযোদ্ধারা কিন্তু অনুপ্রাণিত হয়ে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিল দেশের পক্ষে। এবং সেখানে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল, যেহেতু তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী মানুষকে নিয়ে আন্দোলন করেছিলেন, সেই বিষয়টিকে কিন্তু সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি 6 বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং টানা 30 বছর তিনি শরীয়তপুর 2 আসন থেকে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেছেন। এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি কতটা জনপ্রিয় জননেতা ছিলেন, স্থানীয় মানুষের কতটা প্রিয় মানুষ তিনি ছিলেন। এবং আজ তার মৃত্যুর সংবাদের সাথে সাথে কিন্তু এই পুরো এলাকায়, শুধুমাত্র নড়িয়ায় নয়, পুরা শরীয়তপুরে কিন্তু আমরা শোকাবহ একটি পরিবেশ লক্ষ্য করেছি। এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে কিন্তু 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তারা কালো ব্যাজ ধারণ করবেন এবং শোক পালন করবেন। এর বাইরে স্থানীয় বর্তমানে যিনি সংসদ রয়েছেন, জাতীয় শরীয়তপুর 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, তিনিও কিন্তু শোক জানিয়েছেন তার মৃত্যুতে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই বীর মুক্তিযোদ্ধা শওকত আলীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নিয়ে রেখেছে তার পরিবার এবং আওয়ামী লীগ সহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য শরীয়তপুর থেকে। সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকতের মৃত্যুর পর তার বাড়ির আঙিনা থেকে বিস্তারিত জানছিলাম সেখানকার খবর। দুর্নীতির মামলায় 13 বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাসিরের জামিন আবেদন শুনানি 14 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির এই নেতা গত 8 নভেম্বর ঢাকার 2 নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারপর থেকে তিনি কারাগারে আছেন। এই মামলায় দণ্ডিত মীর নাসিরের ছেলে মীর হেলাল উদ্দিন গত 27 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। তাকেও কারাগারে পাঠানো হয়েছিল। পরে জামিনে মুক্ত হন মীর হেলাল। ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। আজ পুলিশ সদর দপ্তরে পুলিশ অডিটোরিয়ামে এই সেবার উদ্বোধন করা হয়। পুলিশ জানায়, ভার্চুয়াল জগতে নারীরা নানান অপরাধের শিকার হচ্ছেন এবং তারা তা লুকিয়ে রাখেন। তাই বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজির আহমেদের প্রচেষ্টায় শুধুমাত্র নারীদের সহায়তার জন্য পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেবা চালুর উদ্যোগ নিয়েছেন। এই সেবাটি পুলিশ সদর দপ্তরের LIC শাখার অধীনে চালু করা হবে। এই সেবাটির উদ্দেশ্য নারীর জন্য নিরাপদ সাইবার জগৎ তৈরি করা। এর মাধ্যমে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণেও সহায়তা করা হবে। একই সঙ্গে নারীকে সাইবার ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হবে। ভুক্তভোগীর তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে বলে জানায় পুলিশ। পুলিশের এই সেবার মাধ্যমে যেসব অভিযোগ গ্রহণ করা হবে, ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া, আইডি হ্যাক বা হ্যাকের মাধ্যমে প্রতারণা, ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি, ছবি দিয়ে আপত্তিকর কন্টেন্ট বা ফেক আইডি তৈরি, ফোন নম্বর ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং, হয়রানিমূলক SMS, মেইল বা লিঙ্ক পাঠানো। আমাদের সমাজে কোনো নারী এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন বা ব্ল্যাকমেইলের শিকার হন, এটা আমাদের এটা লাস্ট থিং উই ওয়ান্ট। আমরা চাই না, এটা কখনো চাই না। তারপর যদি কেউ এই ধরনের অপরাধের শিকার হন, তাহলে তারা এই অল উইমেন ইউনিটের সহায়তা নেবেন এবং আমাদের বিভিন্ন ইউনিট যারা
এই কাজ করে, মামলা মোকদ্দমা লিগ্যাল অ্যাকশন নিয়ে থাকে, তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যে কোনো ভিকটিমকে সহায়তা করবে। শীতের আগেই রাজধানীতে বেড়েছে ধুলার উপদ্রব, কিন্তু এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশনের। যাচ্ছে তাই ভাবে উন্নয়ন কাজ চালানোয় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য পরিবেশবিদদের। ধূলি দূষণ বাড়ায় নিউমোনিয়া রোগী বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। মরু অঞ্চলের ধূলিঝড় নয়, এটি রাজধানীর আব্দুল্লাপুরের প্রধান সড়কের চিত্র। ব্যস্ত এই সড়কে দিনরাতের চিত্র একই রকম। আব্দুল্লাপুর ছাড়াও ভাটারা, উত্তরা, দিয়াবাড়ি, মিরপুর, ধানমন্ডি সহ অনেক এলাকাতেই বেড়েছে ধূলি দূষণ, ফলে ভোগান্তিতে নগরবাসী। আমরা তো পানি দেওয়া দেখি না, ভুল ভবিষ্যৎ সপ্তাহে এক দিন দেখি। শ্বাসকষ্টে আছে, বালু নাকের ভিতরে ঢুকে, এটা ঢুকলে কাশি সর্দি বাড়ে আর কি, শ্বাসের সমস্যা হয়। এটা তো সরকারের আপনার পদক্ষেপ নেওয়ার দরকার, নিচ্ছে না তো, ওই যে একটু পানি দেয় ফাঁকে ফুটে এই এসে। পর্যাপ্ত ব্যবস্থা না নিয়ে উন্নয়ন কাজের কারণে ধূলি দূষণ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখাও অন্যতম কারণ। রাজধানীর আশপাশে ইটভাটা গড়ে ওঠায় বাড়ছে দূষণের মাত্রা। সরকারি বলেন বেসরকারি বলেন, যেই কনস্ট্রাকশনের কাজ করুক না কেন, রাস্তার মধ্যে এসে সব ফেলে রাখতেছে এবং সেখান থেকেই সব কিছু মিশানো হইতেছে, সেখানেই কনস্ট্রাকশনের কাজ করতেছে, সেখান থেকে এই ডাস্টটা আসতেছে। তো ওভারঅল যে কোনো কাজই আমরা করি না কেন, সেটা যদি সুষ্ঠুভাবে আমরা করি এবং সুন্দরভাবে করি, কন্ট্রোল হতে করি, নিয়ম মাফিক করি, তাহলে ডাস্টটা এরকম হবে না। চিকিৎসকরা বলছেন, ক্ষুদ্র ধূলিকণা শ্বাসতন্ত্রে ঢুকলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতিতে ঢাকাবাসীকে সবসময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের একটু শ্বাসকষ্ট বা শ্বাসনালীতে অতি সংবেদনশীলতার কারণে শ্বাসনালীতে নানা ধরনের সংক্রমণ হচ্ছে, পাশে ধূলি দূষণ কিন্তু তাদের এই সমস্যাটি বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক বায়ুমান সূচি AQI এর তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশের বাতাসকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস হিসেবে দেখানো হয়েছে। আগামী 3 দিন ধূলি দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে AQI। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের প্রস্তুতি নিচ্ছে রাজধানীবাসী। মাসের শেষে পুরোদস্তুর শীতের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস, আর তাই লেপ তোশকের দোকানে বেড়েছে ব্যস্ততা। বিপণী বিতানগুলোতে উঠেছে ফ্যাশনেবল শীতের পোশাক, কিনতে আছে ভিড়ও। পড়ছে কুয়াশা, শিশিরে ভেজা ঘাস। কার্তিকের শেষে ভোরের প্রকৃতিতে এখন হিম। সকালের সেই হিমভাগ মুছে যায় সূর্য মাথার উপরে এলে, ডুবে গেলে আবার কমে যায় তাপমাত্রা। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজধানীতে 22.5 ডিগ্রি সেলসিয়াস, সবচেয়ে কম তেঁতুলিয়ায় 12.9 ডিগ্রি। সারা বছরের তাপমাত্রাই স্বাভাবিক, যা নর্মালের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। আস্তে আস্তে তাপমাত্রাটা আরও গ্রাজুয়ালি কমবে, আর এই মাসের শেষের দিকে ঠান্ডাটা একটু বেশি বাড়বে। শীত ঘনিয়ে আসায় লেপ তোশকের দোকানেও এখন ব্যস্ততা। আমরা বেশ কিছুদিন ধরেই অর্ডার নিচ্ছি লেপ তোশকের অর্ডারই, তবে আমাদের এখন একটু শীত আসতেছে, এই জন্য লেপটা বেশি অর্ডার হচ্ছে। পৌষ মাঘের পোশাকের জন্য ভিড় আছে বিপণী বিতানে, তাতে আছে নানা বৈচিত্র্য। শীতের পোশাক হিসেবে আমরা ব্লেজার তুলছি, তারপর কার্ডিগান তুলছি, বিভিন্ন টাইপের কোট তুলছি এবং দেখা যায় জ্যাকেট তুলছি, গার্মেন্টস আইটেমের অনেক কিছু আছে। শীতের পোশাকগুলো কিনতে আসলাম, দেখতেছি বাচ্চাদের গেঞ্জি টেঞ্জি এইসব টি শার্ট এগুলো সব দেখতেছি, শীত চলে আসছে। ব্যস্ত ফুটপাতের পিঠা বিক্রেতাও। ভাপা পিঠা খেতে আসলাম, আমার খুব পছন্দের পিঠা। গত কয়েকদিন ধরে ধীরে ধীরে রাজধানীতে তাপমাত্রা কমছে। গত বছর এ সময় তা আরও বেশি ছিল বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো উৎপাদন এবং একই সঙ্গে বাজারে সব মৌসুমের সবজি মিললেও এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। প্রতিনিয়ত কৃষি পণ্যের দাম বাড়লেও দেখার যেন কেউ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, বৈরী আবহাওয়ার কারণে সরবরাহে ঘাটতি ছিল, তবে 2 সপ্তাহের মধ্যে সরবরাহ বেড়ে সবজির বাজার স্বাভাবিক হবে। পেঁয়াজের বাজারে অস্থিরতার সঙ্গে চলতি বছরের শেষ ভাগে এসে নতুন অস্বস্তি আলুর দামে, আর সবজির বাজারে বাড়তি দাম কয়েক মাস ধরেই। 2 দফা দাম নির্ধারণ করার 1 মাস চলে গেলেও নির্ধারিত 35 টাকা কেজিতে আলু পাওয়া এখনও কল্পনা। খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। বাজারের চাহিদা মাফিক কেনা যাচ্ছে সব সবজি, কিন্তু দামের সঙ্গে বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। গড়ে 60 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বাজারের যেই অবস্থা, সরকার যদি ঠিক মতো মনিটরিং করে তাহলে মনে হয় এটা আরো ডেলি মনিটরিং করলে এটা ভালো হয় আর কি। সরকার যে নির্ধারিত লেট দিয়ে দিচ্ছে, এই লেট তো আমরা কোথাও কিনতে পারতেছি না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে বছরে সবজির চাহিদা 1,52,00,000 টন। গত বছরে উৎপাদন হয়েছিল 1,72,00,000 টন। উদ্বৃত্ত থাকলেও দাম কেন বেশি? এই প্রশ্নের জবাবে বৈরী আবহাওয়া আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে দুষছেন এই কর্মকর্তা। এখন প্রায় সব জায়গাতেই হয়েছে। আমার ইতোমধ্যে আমাদের যে টার্গেট ছিল সবজির, প্রায় আমাদের 75% আমাদের অলরেডি হয়ে গেছে অ্যাচিভ। যার ফলে আমরা আশা করি এই সবজিগুলি আসবে। আর সবজি অনেক সবজি আছে যেগুলি পাতা জাতীয় সবজি, এলে 1 মাস পর আবার ওখানে নতুন করে বপন করে। যার ফলে আমি মনে করি যে এখন আর সবজির ঘাটতি তেমন আর হবে না। এই 1 সপ্তাহ পরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো। শুধু দাম নির্ধারণ নয়, বাজারে কার্যকর তদারকির তাগিদ ভোক্তাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটে বাবা মায়ের কাছে ঘুমিয়ে থাকা 17 দিনের শিশু সোহানা আক্তারকে চুরির অভিযোগ উঠেছে। গতরাতে মোড়েলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গাবতলা গ্রামে জেলে সুজন খানের বাড়ি থেকে এই শিশু চুরির ঘটনাটি ঘটে। শিশুটির বাবা সুজন খানের অভিযোগ, রাত 1:30টার আগে কোনো এক সময় তার স্ত্রীর পাশ থেকে সোহানাকে চুরি করা হয়েছে। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে চুরির ঘটনাটি পুলিশকে জানান তিনি। এই ঘটনায় এখনও মামলা না হলেও চুরি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করেছে পুলিশ। শিশু চুরির খবরে সকালে গাবতলা গ্রামে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি জানান, চুরি যাওয়া শিশু সোহানাকে উদ্ধারে পুলিশকে সব ধরনের সহযোগিতা করছে প্রশাসন। রাতে সময় 1:30 বাজে, 1:30টার সময় উঠি আমারে উঠেছে যে বাবুরে দেখি, বাবুরে না দেওয়ার পর তারপর চেষ্টা করি। বাচ্চাটা কে বা কারা নিয়েছেন এই বিষয়টা সাথে সাথে জানা যায়নি, এবং থানাকে যখন জানানো হয় রাত 2টা বা 2:30টার দিকে, আমরা চেষ্টা করতেছি যে উদ্ধারের জন্য থানায় মামলা হবে, বাচ্চাটা যেন দ্রুত উদ্ধার হয়। আপনারা আছেন সংবাদ দুপুরে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট স্ক্যানও চালুর পর শিশু মৃত্যুর হার কমেছে অন্তত 90%। বিনামূল্যে এই চিকিৎসা সেবা পেয়ে খুশি স্বজনরা। চিকিৎসকরা বলছেন, সময় মতো এই ইউনিটে ভর্তি করা গেলে শিশু মৃত্যুর হার নেমে আসবে শূন্যের কোটায়। নবজাতক ও শিশুদের জরুরি সেবায় 2016 সালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হয় 8 বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট স্ক্যানও। শ্বাসকষ্ট, অপরিণত ও কম ওজনে জন্ম নেয়া নবজাতক শিশুদের রেফারেল চিকিৎসা দেয়া হয় এই ইউনিটে। বিনামূল্যে নবজাতকের চিকিৎসা পেয়ে খুশি স্থানীয়রা। এখানে আমার আর্থিক অবস্থা কম, কিন্তু আমরা এখানে বাইরে থেকে অত ভর্তি কিনলে এখানে সুযোগ সুবিধা আমরা ভালোই পাই। 2জন শিশু কনসালটেন্টের নেতৃত্বে একদল চিকিৎসক ও নার্স 24 ঘন্টায় সেবা দিচ্ছেন। প্রতিদিন চিকিৎসা দেয়া হচ্ছে অন্তত 20 শিশুকে। কিছু কিছু বাচ্চা আছে যাদের অক্সিজেন সাপোর্ট লাগে, কিছু কিছু বাচ্চা আছে যাদের সিপিএফ সাপোর্ট লাগে, সবগুলো আমাদের এখানে আছে। এই চিকিৎসার জন্য কিন্তু আগে মানুষকে সেই সুদূর মাইজদ্বীপ এমনকি ঢাকা অথবা চিটাগাং যাইতে হতো, যেখানে অত্যন্ত ব্যয়বহুল। এবং শিশু বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো শিশুদের ভর্তি করা হলে মৃত্যুর হার নেমে আসবে শূন্যের কোটায়। তো এই ছোট বাচ্চাগুলো আসলে আগে সব ঢাকায় বা আরো বড় শহরে চলে যেতে হতো, এবং অনেকে হয়তো যারা আর্থিক কারণে পারতো না মারাও যেত। তো সেই ক্ষেত্রে এখন এই বাচ্চাগুলো এখানে চিকিৎসা হচ্ছে, যে কারণে সরকার এখন যেটা চ্যালেঞ্জ যে নবজাতকের মৃত্যু কমিয়ে ফেলা, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা মাইলফলক হিসেবে কাজ করতেছে। অসহায় ও দুস্থদের স্পেশাল কেয়ার ইউনিটে সার্বক্ষণিক এ সেবা নিশ্চিতের কথা জানান সিভিল সার্জন। আমাদের স্ক্যানুতে প্রতি মাসে 70 থেকে 80টা বাচ্চা ভর্তি হয়, এবং এদের যে চিকিৎসার ব্যবস্থা এটা উন্নত হওয়াতে মৃত্যু হার একেবারে নেই বললে চলে। চলতি বছর এই ইউনিটে বিনামূল্যে অন্তত 1000 নবজাতককে চিকিৎসা দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়ির রামগড়ে পৌরসভার মেয়রের বিরুদ্ধে তার 2 ভাইকে গুলিবিদ্ধ করার অভিযোগ উঠেছে। রোববার রাত 8:30টার পৌর এলাকায় নিজের বাড়িতে এই ঘটনা ঘটে। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফারহাদ জানান, গুলিবিদ্ধ 2 জন পৌর মেয়র কাজী রিপনের ছোট ভাই কাজী শিপন এবং কাজী শাহেদ। রাতে তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। পুলিশ সুপার জানান, মসজিদের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গোলাগুলির ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মেয়র রিপন। তার কাছে একটি লাইসেন্স করা অস্ত্র আছে, তবে সেটির গুলি অব্যবহৃত। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শীত মৌসুমের শুরুতেই পর্যটকের ঢল বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে সামাজিক দূরত্ব সহ করোনার কোনো স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। এতে বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা।
হঠাৎ পর্যটক বাড়ায় সবকিছুতেই বাড়তি টাকা আদায়ের অভিযোগ পর্যটকদের। প্রকৃতির ছোঁয়া বিষণ্ণতা দূর করে মনে আনে প্রশান্তি। আকাশ আর সমুদ্রের বিশালতা মুছে দেয় সব সংকীর্ণতা। দিগন্ত বিস্তৃত নীল জলরাশির জোয়ার ভাটার লুকোচুরিতে ভ্রমণ পিপাসু মন তাই হারাতে চায় বারবার। করোনা মহামারীতে দীর্ঘ 5 মাস বন্ধ থাকায় কক্সবাজারের পর্যটন স্পটগুলো হারিয়েছিল চিরচেনা মুখরতা। তাই করোনা উপেক্ষা করেই ভ্রমণ পিপাসুদের ঢল সমুদ্র সৈকতে। লকডাউনের ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে অনেকেই ছুটে এসেছেন কক্সবাজারে। করোনার ভয় আছে, তবু মানুষের পরিবারকে সময় দেওয়ার জন্য, একটু বিনোদনের জন্য এখানে আসছে ঘোরার জন্য। অনেকদিন পরে আসছি, লকডাউনের কারণে কোথায় যেতে পারি না, আজকে এসে অনেক আনন্দ লাগতেছে। অধিকাংশ মানুষই মানছেন না করোনার স্বাস্থ্যবিধি। হোটেল, রেস্টুরেন্ট, বিপণী বিতান সহ সব জায়গাতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পর্যটকদের। করোনার কারণে অনেকদিন বন্ধ ছিল, তাদের যে ব্যবসায় লসটা হয়েছিল এটা পোষায় নিচ্ছে। কিছু না কিছু মানুষ কিছু একটা বলে, কিছু একটা করে ওর থেকে বেশি খেতে চায় টাকা। বহির্বিশ্বে বাধ্যতামূলক করছে, আমাদের বাংলাদেশও আইন করছে যে যেহেতু মাস্ক পরতে হয়, তো আমিও করা উচিত ছিল, এখন জনসমক্ষে আসছি। তবে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেছেন পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীরা। এটা হলো কম্পিটিশন পড়ে গেছে, কম্পিটিশনের জালে আপনার লাভ হামারা করার জন্য সীমিত। ওই জন্য মনে করেন না, উনি একদমই বলিতে, কিন্তু ওনার মনে করে যে লাভ বেশি। বন্ধুর কারণে আমরা অনেক কষ্ট পাচ্ছি, না খেয়ে থাকতে হচ্ছে। এখন একটু দোকানদারি করতে পারছি, ব্যবসা বাণিজ্য করতেছি। বারবার অনুরোধ করার পরও পর্যটকরা স্বাস্থ্যবিধি মানছেন না বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। স্বাস্থ্যবিধি মানার জন্য মাস্ক পরার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে এবং আমরা ট্যুরিস্ট তো এখন সিজন শুরু হচ্ছে, ভিড় হচ্ছে এবং আমরা সতর্ক করতেছি। করোনার সেকেন্ড ওয়েভ ঠেকাতে পর্যটকদের স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার আহ্বান কক্সবাজার প্রশাসনের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরা পুলিশ লাইন মাঠে হয়ে গেল শীতের পিঠা উৎসব। পুনাকের আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির স্ত্রী শামসুন নাহার। আয়োজকরা বলছেন, বৈচিত্র্যময় সব গ্রামীণ পিঠাকে শহরের মানুষের কাছে পরিচিত করার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য। রোববার সাতক্ষীরা পুলিশ লাইন মাঠে বসেছিল এই পিঠা উৎসব। পুলিশ সদস্যদের পরিবার ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা ও তাদের আত্মীয় স্বজনরাও পিঠা উৎসবে অংশ নেন। জেলার 8টি থানা পিঠা উৎসবে আলাদা আলাদা স্টল দেয়। হৃদয়হরণ, গোলাপ, কুলি, পাটিসাপটা, নয়নতারা, দুধপিঠা সহ প্রায় 50 ধরনের পিঠা স্থান পায় স্টলগুলোতে। বিশ্বে করোনায় একদিনে 6,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বের মোট মৃতের সংখ্যা 13,24,000। নতুন আরও প্রায় 5 লাখ রোগী নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 5,48,000-এর বেশি। করোনা রোগীর সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে যাওয়ার রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 600-র কাছাকাছি মানুষের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 2,51,000-এর বেশি। এছাড়াও নতুন করে সংক্রমিত হয়েছে দেশটির 1,35,000 মানুষ। পরিস্থিতি অবনতি হওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন ও মিশিগান। ভ্যাকসিনের সমবন্টন না হলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 546 প্রাণহানি হয়েছে ইতালিতে। মোট মৃতের সংখ্যা ছাড়ালো 45,000। দেশটিতে ভাইরাস মিলেছে 34,000 মানুষের দেহে। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ ছাড়ালো। দেশটিতে সোমবার প্রাণ গেছে 283 জনের। তবে ব্রাজিলে উল্লেখযোগ্য হারে কমেছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। রোববার দেশটিতে প্রাণহানি হয়েছে মাত্র 138 জনের। নতুন রোগী পাওয়া গেছে 14,000। কিউবায় 8 মাস পর কোনো আন্তর্জাতিক ফ্লাইট হাভানা বিমানবন্দরে অবতরণ করেছে। সংক্রমণ বাড়ায় দক্ষিণ অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এপ্রিলের পর নতুন করে করোনা রোগী শনাক্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব দোকান ও স্কুল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। ভারতে 435 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,30,000 ছাড়িয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় 31,000 রোগী। করোনার প্রভাবে ধসে পড়েছে আফগানিস্তানের অর্থনীতি। ফলে দেশটিতে হুহু করে বাড়ছে দারিদ্রতা। ইরানে প্রাণ গেছে 459 জনের। সংক্রমিত হয়েছে 12,500 মানুষ।
এদিকে এক সংসদ সদস্যের সাথে দেখা করার পর তার করোনায় সংক্রমিতের খবরে সেলফ আইসোলেশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের সঙ্গে ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আহত 1 আর গ্রেপ্তার হয়েছেন অন্তত 20 জন। এদিকে 3 নভেম্বরের মার্কিন নির্বাচনে পরাজয় স্বীকার করবেন না বলে টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পাল্লা ডেমোক্র্যাট জো বাইডেনের দিকে ঝুঁকতে থাকার সময় থেকেই ভোট জালিয়াতির অভিযোগ তুলছেন ট্রাম্প। পেনসিলভানিয়া, জর্জিয়া সহ বেশ কটি রাজ্যে মামলা করেছে তার রিপাবলিকান শিবির। আর এরই জেরে ট্রাম্পের প্রতি সমর্থন জোগাতে শনিবার সমাবেশ করেন তার সমর্থকেরা। রাত গড়াতেই শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় রণক্ষেত্রে। রিপাবলিকানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের। গ্রেফতার হওয়াদের কাছে অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ভোটে জয়ী বলে টুইট করেছেন ট্রাম্প। তবে কারচুপির কারণে তা সম্ভব হয়েছে বলেও মত তার। এর কয়েক মিনিট না পেরোতেই আরেক টুইটে জানান তিনি হার মেনে নেবেন না। তবে এ পর্যন্ত ভোট জালিয়াতির কোনো প্রমাণ না মেলায় আদালতে সুবিধা করতে পারেনি ট্রাম্প শিবির। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ে বিভিন্ন দেশ অভিনন্দন জানালেও এখনো পর্যন্ত নীরব উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পছন্দের প্রার্থী ছিলেন না বাইডেন। নিজ শাসন আমলে কিমের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ উত্তর কোরিয়ার। আর তাই আগামী 4 বছর এই দুই দেশের সম্পর্ক নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছে পুরো বিশ্ব। তবে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ তালিকায় সবার ওপরে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের মতে শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেনকে পছন্দ না উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। ব্যক্তিগতভাবে ট্রাম্পই ছিল তার প্রথম পছন্দ, যার অন্যতম কারণ ট্রাম্পের ইতিবাচক পিয়ংইয়ং নীতি। উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা সমাধানে আগ্রহী অল্প কিছু মার্কিন নেতাদের মধ্যে ট্রাম্প একজন, যার প্রমাণ মিলে উত্তর কোরিয়ার সঙ্গে তার 2 আলোচিত বৈঠক ও 1 সাক্ষাতে। আমার ধারণা ট্রাম্প না জেতায় উত্তর কোরিয়া হতাশ হয়েছে। ট্রাম্পের ক্ষমতায় থাকাটা তাদের জন্য একটি বড় বিষয়, কারণ ট্রাম্প উত্তর কোরিয়ার সাথে সংকট নিরসনে আগ্রহী ছিলেন। উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্পের শীর্ষ সম্মেলনগুলোই তার প্রমাণ। এছাড়া হোয়াইট হাউসের দায়িত্ব পালনকালে কিমের সাথে বিভিন্ন সময়ে চিঠি বিনিময় হয়েছে ট্রাম্পের, যাকে প্রেমপত্র হিসেবেও গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন ট্রাম্প। অন্যদিকে নির্বাচনী প্রচারণার পুরো সময় জুড়েই উত্তর কোরিয়ার তীব্র সমালোচনা করেছেন জো বাইডেন। কিমের সঙ্গে যোগাযোগ রাখায় ট্রাম্পের নামেও তুলেছেন সমালোচনার ঝড়। সবশেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে কিমকে আপত্তিজনক নামেও আখ্যা দেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। এছাড়া বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পরও তার কার্যবিধিতে পিয়ংইয়ং নিয়ে কোনো পদক্ষেপের কথা নেই। এর মাধ্যমে বোঝা যায় খুব শিগগিরই এই বিষয়ে কোনো কূটনৈতিক কার্যক্রম নিয়ে সামনে অগ্রসর হবেন না বাইডেন। নির্বাচনী প্রচারণায় বাইডেন স্পষ্ট জানিয়েছেন পূর্ব শর্ত ছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে কোনো বৈঠকে বসবেন না তিনি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের গুলিতে 34 জন নিহত হয়েছে। তাইগ্রে অঞ্চলে সরকারি তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির মধ্যে চলমান সংঘাতের মধ্যেই দেশটির বেনিশানজুল গোমুজ অঞ্চলে এই হামলা হয়। রোববার দেশটির জাতীয় মানবাধিকার সংগঠন ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন এই তথ্য জানিয়েছে। তারা বলছে, বেনিশানজুল গোমুজ অঞ্চলের দেবাট প্রশাসনিক এলাকায় রাতে কয়েকজন বন্দুকধারী একটি যাত্রীবাহী বাসে উঠে হামলা চালায়। হামলায় তাৎক্ষণিকভাবে 34 জন নিহত হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় তারা। তবে ওই হামলার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর কোনো যোগসূত্র আছে কিনা তা এখনও নিশ্চিত নয়। 12 দিন ধরে ইথিওপিয়ার উত্তরের তিগ্রাই রাজ্যে স্থানীয় বিদ্রোহী বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। এরপর শুক্রবার দেশটির আমহারা রাজ্যের 2টি বিমানবন্দরে রকেট হামলা হয়। খেলার খবর,
বেলজিয়ামের কাছে 2-0 গোলের হারে ইউএফএ নেশনস লিগের সেমিতে ওঠার আগেই বিদায় নিল ফেভারিট ইংল্যান্ড। তবে এই হার ছাপিয়ে সমালোচনার কেন্দ্রে ইংলিশদের খেলার ধরন। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণের দুর্বলতা প্রশ্নবিদ্ধ করেছে থ্রি লায়ন্সের সামর্থ্যকে। ফুটবলে বরাবরই বড় দল ইংল্যান্ড, কিন্তু মাঠের পারফরমেন্স যত গর্জে তত বর্ষে না প্রবাদের মতো। বড় আসরে বারবারই ব্যর্থ থ্রি লায়ন্স দল। সাফল্য খুঁজতে ফিরে যেতে হয় 5 দশকেরও বেশি সময় আগে 66 বিশ্বকাপে। এরপর কি বিশ্বকাপ, কি ইউরো, আর কি বা হালের নেশনস লিগ, সব জায়গাতেই ব্যর্থ এক দল ইংল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপ জিততে ইংলিশরা চেয়েছিল নেশনস লিগ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেবে, কিন্তু বেলজিয়ামের কাছে 2-0 গোলের হারে হলো স্বপ্নভঙ্গ। সেই সাথে বড় মঞ্চে আরও একবার ইংলিশদের মুখ থুবড়ে পড়া দেখল বিশ্ব। ইউরোর পরবর্তী মৌসুমে ইংল্যান্ডকে ফেভারিট ভাবাটা ভুল। টেকনিক্যালি সাউথগেটের দল অনেক পিছিয়ে, খেলায় সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ নেই। বল দখলে থাকলেও ইংলিশরা শানিত আক্রমণ করতে পারছে না। এই অবস্থা নিয়ে শিরোপার আশা করা চলে না। আলেকজান্ডার আর্নল্ড ও রাহিম স্টার্লিং থাকলে হয়তো ইংল্যান্ডের শক্তি বাড়ত, কিন্তু হারের জন্য কোনো অজুহাত চলে না। ফ্রান্সও তো এমবাপ্পেকে ছাড়া খেলেছে, বেলজিয়ামও হ্যাজার্ডকে পায়নি। এই পর্যায়ের ফুটবলের জন্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। 28 বছর পর ইংল্যান্ডকে বিশ্বকাপ সেমিফাইনালে নিয়ে গেলেও সাউথগেট চূড়ান্ত সাফল্য আনতে ব্যর্থ ছিলেন 2018-তে। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই বেলজিয়ামের কাছে ছিল 2-0 গোলের হার। যুগে যুগে ক্যারিশম্যাটিক ফুটবলার কম পায়নি আধুনিক ফুটবলের জন্মদাতা দেশটি, কিন্তু বড় অর্জন বলতে একমাত্র 1966 সালের বিশ্বকাপ। এর আগে পরে বিশ্বকাপ কিংবা ইউরোপ সেরার মুকুট কিছুই জোটেনি। আরাধ্য শিরোপা ধরা দিচ্ছে না বহু বছর হলো। নেতিবাচক সেই তালিকা আরো সমৃদ্ধ হলো এবার। তারপরও ইতিবাচক থাকতে চান কোচ সাউথগেট। ব্যক্তিগত পর্যায়ে এবং দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি। পুরো টুর্নামেন্টে যেমনটা খেলেছি, যে ফর্মে ছিলাম, তার প্রতিফলন শেষ 2 ম্যাচে হয়নি। তারপরও আমি হতাশ নই, ছেলেদের সার্বিক পারফরমেন্সে সন্তুষ্ট। আইসল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে নেশনস লিগের ইতি টানতে চান সাউথগেট। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটিং অর্ডার পরিবর্তনে ধার আরও বেড়েছে। দ্রুতই মানিয়ে নিয়ে সফল হয়েছেন ইরফান শুক্কুর। গেল বিপিএল থেকে ধারাবাহিক তিনি চাপ নিয়ে নয়, প্রক্রিয়া মেনে রান করতে চান সামনের আসরগুলোতে। বঙ্গবন্ধু টি-20 কাপে দলের জন্য নিজের সেরাটা দিতে চান। বিশ্বাস করেন এভাবে ফিটনেস ও স্কিলে উন্নতি করলে বড় মঞ্চে সুযোগ আসবে। বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য দলের অনুশীলন শুরু হয়নি এখনো। করোনা টেস্টের পর হোটেলে উঠে দলগুলো নেমে পড়বে মিশনে। তবে সেই অপেক্ষাতে বসে থাকতে চায় না ক্রিকেটাররা। মিরপুরে প্রতিদিন যে যার মতো ঝালিয়ে নিচ্ছেন সাকিব, মুশফিক, তাসকিনরা। কিছুটা ব্যতিক্রম বিসিবি প্রেসিডেন্টস কাপের সেরা ব্যাটসম্যান ইরফান শুক্কুরের বেলায়। নীরবে নিভৃতে নিজ এলাকা চট্টগ্রামে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। বেশি গুরুত্ব দিচ্ছেন ফিটনেসে, স্কিলের কাজও করছেন। গেল বিপিএল থেকে নজরে এসেছেন নতুন করে, বিসিবির পরিকল্পনাতেও ঢুকে গেছেন। ধারাবাহিকতা রাখতে পারলেই আসবে বড় সুযোগ। কোথায় কোন আসরে খেলছেন সেটা ভেবে চাপ নিতে চান না। বঙ্গবন্ধু টি-20 কাপ আমি বলবো আমার জন্য অন্য যে কোনো টুর্নামেন্টের মতোই। আমি স্পেশালভাবে কোনো কিছু চিন্তা করতেছি না এই টুর্নামেন্ট নিয়ে। আমি জাস্ট চিন্তা করবো আমার ক্রিকেটটা খেলার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে ফেরার আগে ক্রিকেটারদের শেষ রিহার্সেল। ভালো করে অন্তত টি-20তে জায়গা করে নেওয়ার সুযোগ আছে। জাতীয় দলে খেলা না খেলা নিয়ে আপাতত ভাবনা নেই 27 বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যানের। নিজেকে যে আরও পরিণত করার তাগিদ অনুভব করেন। লাস্ট বিপিএলটা আমি মনে করি আমার জন্য টার্নিং পয়েন্ট। আর ন্যাশনাল টিমে খেলার ব্যাপারটা আমি পুরোপুরি সিলেক্টরদের উপর ছেড়ে দিতে চাচ্ছি। আর টিম ম্যানেজমেন্ট যেটা চিন্তা করবে সেভাবেই ডিসিশন নেবে। আমি জাস্ট আমার খেলা নিয়ে ফোকাস করতে যাচ্ছি। আমি পারফর্ম করে যেতে চাই। আমি বিসিবি প্রেসিডেন্টস কাপের কনফিডেন্সটা এই টুর্নামেন্টে কন্টিনিউ করতে চাই। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলবেন অভিজ্ঞ তামিম ইকবালের দলে। তারুণ্য নির্ভর দলে সুযোগ পাবেন সেরাটা দেয়ার। প্রেসিডেন্টস কাপে শিরোপা উঁচিয়ে ধরতে না পারলেও টি-20তে সেই আক্ষেপ দূর করতে চান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির সংবাদ দুপুরের আজকের আয়োজনে পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।